থ্যাংক ইউ। এই সেশনে আমরা গল্প সেশনে ছোট গল্প শেষ করবার পর বাংলা সাহিত্যের আধুনিক যুগের নতুন একটা নমুনার দিকে যেতে চাচ্ছি, যেটা হলো নাটক। এবং নাটকের মধ্য দিয়ে আমরা মোটামুটি তোমাদেরকে একটা অভিনন্দন আগেই জানিয়ে রাখি, নাটকের মধ্য দিয়ে আমরা মোটামুটি বাংলা, তোমাদের সিলেবাস মোটামুটি নাটকের মধ্য দিয়ে 85 to 90% র্যাপ আপ হয়ে যাবে। এরপর হয়তো মহাকাব্য আর একটু অল্প একটু মহাকাব্য আর বাংলাদেশি লেখকের সাহিত্য বা এবং মুসলমান লেখক যাদের মীর মশাররফ হোসেন, সৈয়দ মুস্তফা আলী, হ্যাঁ, সৈয়দ অলিউল্লাহ, এদের কথা অবশ্য আমরা বাংলাদেশি সাহিত্য সমান্তরালে পড়বো। ওইখানে চলে আসবে, ওইটার মধ্য দিয়ে আমাদের সিলেবাস শেষ হবে। সুতরাং সিলেবাস আর খুব বেশি বাকি নেই। পড়তে শুরু করো। সব জায়গায় নম্বর তোলা সহজ হচ্ছে। ফাইনাল অ্যাসাইনমেন্টও নম্বর তোলা সহজ হবে, কিন্তু ফাইনালের ভাইবার নম্বর কিন্তু আর্ন করতে হবে। ফাইন, আমি তোমাদের অনেক জায়গায় অনেক এক্সকিউজ করেছি, এই নম্বরটা হয়তো পাঁচ পাঁচ পেয়েছে, 6 দিয়েছি, বাড়িয়ে দিয়েছি, না পারলে সহজ প্রশ্ন করেছি, একটা পারো না দ্বিতীয় প্রশ্ন করেছি, ঠিক আছে। কিন্তু ভাইবার অ্যাসাইনমেন্ট পর্যন্ত ঠিক আছে, অর্থাৎ 80% নাম্বার তোমরা এভাবে সহজেই তুলবে। বাট বাকি 20%, এই 20% নাম্বারটা কিন্তু আমি আহ, উম, যথেষ্ট, এটা তোমাদের উপর, তোমরা কতখানি পড়াশোনা করে আসতে পারো তার উপর। এটা একটু মাথায় রেখে পড়াশোনার প্রস্তুতি নিতে শুরু করো। তো আমরা নাটকে যাই। নাটকের সাথে এতক্ষণ যেসব ফর্ম পড়লাম তার মূল পার্থক্য হচ্ছে, নাটক লেখা হয় ঠিক আছে, কিন্তু নাটকের মূল পারফর্ম করার জায়গাটা হচ্ছে মঞ্চ। আমি যে নাটকটা লিখলাম সেই নাটকটা মঞ্চে নাট্য নির্দেশকের নির্দেশনায় কতক অভিনেতা অভিনেত্রীর অভিনয়ে সেটা মঞ্চস্থ হবে, অভিনীত হবে এবং সেটা দর্শক দেখবে। এইটা হচ্ছে নাটকের পারফরমেন্সের মিডিয়াম। কিন্তু নাটক যেহেতু কিন্তু পরে আসি, যেহেতু নাটকটা মঞ্চে স্থাপিত হচ্ছে, যিনি মনে রাখবার টিভি নাটককে আমরা এখানে বলছি না, টিভি নাটক এক ধরনের সিরিয়াল, ছোট পর্দার সেটা বিষয়, আর বড় পর্দার বিষয় হচ্ছে যেটা বড় পর্দায় দেখো, হ্যাঁ, এগুলো ওভাবে ক্যামেরার পেছনে ওভাবে খরচ করা যায় না বলে টিভি, এগুলো ছোট পর্দার বিষয়। তো আমরা যাব হচ্ছে মঞ্চ নাটক। নাটক বলতে বোঝাচ্ছে মঞ্চে যেটা অভিনীত হয়। এই মঞ্চ নাটক যখন লেখা হয়, যেহেতু সেটা মঞ্চে পারফর্ম করা হবে, মঞ্চ কেমন বা মঞ্চে পারফর্ম করলে কেমন হবে এইটা ভেবে তারপরে নাট্যকারকে নাটক লিখতে হয়। এবং যখন তিনি এই নাটকটা লিখবেন তখন মঞ্চের দাবির কারণেই তাকে স্থানের ঐক্য, সময়ের ঐক্য, ঘটনার ঐক্য, এই তিনটা জিনিস মিট করতে হয়। আচ্ছা, এই তিনটা জিনিস কি খেয়াল করো। সময়ের ঐক্য বলতে বোঝাচ্ছি, ধরো তোমার দৃশ্য দুইয়ে যে ঘটনাটা, তোমার দৃশ্য দুইয়ে একটা ঘটনার কথা বলা হয়েছে, যে ঘটনাটা ঘটবে বুধবার নাটকের মধ্যে। এই ঘটনাটা দেখানো হবে দৃশ্য 4-এ, তার মানে দৃশ্য 2-এ বলা হচ্ছে একটা ঘটনা ঘটবে, সেটা দেখানো হবে দৃশ্য 4-এ, সেটার সময় হচ্ছে বুধবার। কিন্তু তুমি দৃশ্য 3-এ যে ঘটনাটা দেখিয়েছো সেটার সময় হচ্ছে বৃহস্পতিবার। বুঝতে পেরেছি? তখন তোমার নাটকের সময়ের ব্যালেন্স নষ্ট হয়ে গেল। স্থানের ব্যালেন্স বলতে বোঝাচ্ছি যে, ধরো একটা মিটিং রুম, রাজা দাঁড়িয়ে আছে জানলার কাছে, তার মন্ত্রীর সাথে তার রাগারাগি হয়েছে, রাগারাগি ঠেলায় মন্ত্রী ঘর থেকে বের হয়ে গেছে। ঘর থেকে বের হওয়ার পর রাজার চাকর সে হাতে শরবত নিয়ে বা কিছু একটা খাবার দুবো নিয়ে রাজার ঘরে প্রবেশ করছে। এখন মন্ত্রী বেরিয়েছে একদিক থেকে আর ওই চাকর প্রবেশ করছে আরেক দিক থেকে, তখন আমরা বুঝবো এখানে মোটামুটি বলা চলে, যদি একটা দরজা ধরে নিই, স্থানের ঐক্যটা নষ্ট হয়ে গেছে। কারণ আমাকে দেখাতে হবে যে যদি একদিক থেকে বেরোয় তার নদীকে দরজা, মানে ওখানে একটা সেট আপ তো তৈরি করতে হবে, একটা কাল্পনিক সেট আপ। এই জিনিসগুলো একটা বজায় মানে হিসাব রাখতে হবে, কোন স্থানের বর্ণনা কোথায় দেয়া হচ্ছে। হ্যাঁ, আই মিন, তুমি স্থানের আরো অনেকভাবে বর্ণনা করা যেতে পারে। তুমি 2 নম্বর দৃশ্যে ক নামে একটা ক্যারেক্টার, সে রয়েছে বাসায়। তুমি দেখাচ্ছ 5 নম্বর দৃশ্যে, মানে 2 নম্বর দৃশ্যে ককে বলেছে তুই আগামী 10 দিন বাইরে বেরোবি না।
5 নম্বর দৃশ্যে দেখানো হবে যে আগামী 10 দিন বাইরে, এই 10 দিন বাইরে না বের হওয়ার ফলে সেই ছেলেটা বা মেয়েটার অবস্থা, মানসিক অবস্থা খুব খারাপ। কিন্তু এর মধ্যে 3 নাম্বার 4 নাম্বার দৃশ্যে তুমি যদি তাকে ওই ক্যারেক্টারটাকে চায়ের দোকানে দেখাও, হ্যাঁ, মাঠে ঘাটে দেখাও, তখন তোমার স্থানের ঐক্যটা নষ্ট হয়ে গেল। সে যে কোথায় ছিল সেটা ভেবে তারপরে পরের দৃশ্যগুলো তৈরি করতে হবে। আর ঘটনার ঐক্য তো বোঝোই, ঘটনার ঐক্য খুব স্বাভাবিক জিনিস যে তুমি যখন ঘটনাটা ফ্লো করবে এমন ভাবে ঘটনাটা যেতে হবে, হুম, মানে ধরো 3 নম্বর এবং 5 নম্বর দৃশ্যের মধ্যে একটা লিঙ্ক থাকতে হবে 4 নাম্বার। এই 4 নাম্বার দৃশ্যটা লিঙ্ক করবে 3 আর 5 কে। তুমি যদি 4 নাম্বারকে 6 নাম্বারে দিয়ে দাও তাহলে তো লিঙ্কিংটা হলো না। ঠিক আছে, এইটাই, এটা হচ্ছে ঘটনার ঐক্য। এটা খুব সহজ, প্রথম দুটো কঠিন। এই 3টা বিষয় রেখে নাটকের যে ঘটনাটা 5টা ভাগে ভাগ করে নাটকের ঘটনাটা বিন্যস্ত করতে হয়। প্রথম হচ্ছে প্রারম্ভ, হুম, নাটকটা আরম্ভ করা। দ্বিতীয় হচ্ছে প্রবাহ, ওই যে উপন্যাসে যেভাবে পড়েছি ঘটনা ফ্লো হবে। 3 নম্বরে গিয়ে প্রচন্ড উৎকণ্ঠা তৈরি হবে, যেটাকে আমরা বলছি ক্লাইম্যাক্স, যে এখন চরিত্রগুলো কি আচরণ করবে এবং তাদের আচরণের উপর নির্ভর করে কাহিনী কোন দিকে যাবে। 4 নাম্বার ধারায় ওইটা গ্রন্থি মোচন বা ফলিং অ্যাকশন শুরু হবে এবং 5 নম্বরে গিয়ে নাটকটা শেষ হবে। ঠিক আছে, তো নাটকের ছোট গল্পের মতো না, মোটামুটি শেষের একটা আভাস, শেষের একটা স্বাদ নাটকে খুব ভালো মতো পাওয়া যাবে। নাটককে অনেক বিষয়বস্তুর উপর, রোমান্টিক নাটক, ঐতিহাসিক নাটক, অনেক কিছু অনেক ভাবে হতে পারে। ঠিক আছে, যাই হোক, এখন এটা গেল একটা জিনিস। তারপর যেটা রয়েছে আমরা একটু অন্য অন্য দিক থেকে চিন্তা করি। দু ধরনের নাটক, ট্র্যাজেডি আর কমেডি, এটা তোমাদের একটু পড়াবো আমি। ট্র্যাজেডি কি জিনিস, কমেডি কি জিনিস। ট্র্যাজেডি হচ্ছে আহ ওই নাটকে কোনো একজন বিরচিত ক্যারেক্টার আছে, হিরোইক ক্যারেক্টার আছে, যে হিরোইক ক্যারেক্টার সে সমস্ত কিছু কন্ট্রোল করে অভ্যস্ত, কিন্তু শেষ পর্যন্ত যেহেতু ভাগ্যের বাইরে যাওয়া সম্ভব না, ভাগ্যের হাতে তাকে করুণ পরাজয় বরণ করতে হয়। সব কিছু হয়েছে, সব ঠিক আছে, কিন্তু হয়তো যুদ্ধ করার সময় নিজের তলোয়ারের আঘাতে কোনোভাবে তার স্ত্রী মারা গেছে। তোমরা সোহরাব রুস্তম পড়েছো কেউ? পড়ে হ্যাঁ থাকলে বলো পড়েছি। তো। হ্যাঁ, কে জি বলছো? স্যার। আমি দেখতে পাচ্ছি না। সোনিয়া সালমুনা। আক্তার মনে বলছো, হ্যাঁ। সোহরাব রুস্তমে কি হয়েছিল আমি তোমাকে বলি। তার বাবার হাতে ছেলে মারা গেছিল। হ্যাঁ, কিন্তু ব্যাপারটা ঠিক বাবার হাতের ছেলে ঠিক অত সহজ না। আমি ঘটনাটা বললে বুঝবা ট্র্যাজেডি জিনিসটা কি। রুস্তম হচ্ছে বিরাট বীর, হ্যাঁ, বীর বলতে আসলে আমরা যেটা বুঝি মানে স্ট্রং পারসন, যুদ্ধবিদ্যায় পারদর্শী, যার সামনে যুদ্ধে কেউ দাঁড়াতে পারে না। ঠিক আছে, এবং আহ মোটা মাথা না, কৌশলী মাথার মানুষ সে। কি হয়েছে এখন দেখো, এই রুস্তমের কোথাও গিয়ে তার একটি কোন রাজ্যে রাজকন্যাকে তার পছন্দ হয়েছে, সে সেই রাজকন্যাকে বিয়ে করেছে। তো বিয়ের পরে সে কিছুদিন, হ্যাঁ অল্প কিছুদিন তার স্ত্রীর সাথে ছিল, এবং তারপরে সে তার কাজে ব্যাক করেছে, হ্যাঁ, যে বলছে আবার আসবো। ঠিক আছে, বা যেটাই হোক, এর মধ্যে সেই স্ত্রী প্রেগনেন্ট এবং তার একটা ছেলে সন্তান হয়েছে। এই যে ছেলে সন্তান হয়েছে রুস্তম ওই খবর জানে না। রুস্তম তার কাজে ব্যস্ত। এখানে অবশ্যই কিছু গ্যাপ থাকে যে রুস্তম কেন এত কাজে ব্যস্ত, কেন বউর কাছে ব্যাক করছে না। ঠিক আছে, এসব ওই ওই এইটাই, এগুলো হচ্ছে স্থানের ঐক্য, ঘটনার ঐক্য। এগুলো না থাকলে নাটকটা জোর হারায়। তো শেষে বা ভিতরে হয়তো কাহিনী তো অনেকভাবে চেঞ্জ হয় অনেকের হাতে, আমি যেটা পড়ছি এখান থেকে বলছি। তো একদিন কি হয়েছে, এই সৌরভ যখন বড় হচ্ছে তখন, ছেলের নাম সৌরভ, সৌরভকে তার মা প্রতিদিন সব সময় বলতো যে এই তোমার বাবা হচ্ছে রুস্তম, অমুক অত বড় বীর, হ্যাঁ। তো তার বাবাকে মিট করার জন্য, যেহেতু বাবার মতো হতে হবে, না হলে তার বাবাকে আর খুঁজে পাওয়া যাবে না, সৌরভ ট্রেনিং নিচ্ছে। ট্রেনিং নিতে নিতে সে হয়েছে বিরাট বীর যোদ্ধা। তার দিকে দিকে নাম ছড়িয়ে পড়েছে যে সৌরভ, হ্যাঁ সৌরভ আসছে, এরকম একটা নাম ছড়িয়ে পড়েছে। তো একদিন দুই রাজার মধ্যে যুদ্ধ বেঁধেছে। এই যুদ্ধের মধ্যে একজন হচ্ছেন রুস্তম, আর একজন হচ্ছেন দুই শিবিরে, একজন রুস্তম আর একজন সৌরভ। হ্যাঁ, সৌরভ তো জানে না ওই শিবিরে রুস্তম আছে, আর রুস্তমও জানে না এই শিবিরে সৌরভ আছে। যাই হোক, নানান রকম যুদ্ধবিরতির পর বা নানান রকম কলা কৌশলের পর রুস্তমের দল সৌরভদের সাথে পেরে উঠছে না। এই একটা পর্যায়ে রুস্তম আর সৌরভ তারা মুখোমুখি যুদ্ধে নেমেছে। এই মুখোমুখি যুদ্ধে নামতে গিয়ে তারা কিন্তু জানে না, যে এখনো জানে না এটা পিতা পুত্র। তখন রুস্তম সৌরভকে হুমকি দিয়েছে, হ্যাঁ, যে অমুক যে তুমি আজকে শেষ। রুস্তম জানে সে রুস্তম, আর সৌরভ চিন্তা করছে যে আমি হচ্ছে রুস্তমের ছেলে, হ্যাঁ, সো রুস্তম ছাড়া কেউ তো আমাকে থামাতে পারবে না। সে যুদ্ধে নেমেছে। যুদ্ধে নামার এক পর্যায়ে যুদ্ধের নিয়ম ভঙ্গ করে, হ্যাঁ, অর্থাৎ রুস্তমকে খুন করার মতো সময় বা সুযোগ সৌরভ পেয়েছে, কিন্তু সেভাবে
খুন করতে গেলে পেছন থেকে আক্রমণ করা হয়, সে করে নাই। একটা পর্যায়ে ওই সোহরাব সোহরাব মাটিতে পড়ে গেছে বা এরকম কিছু, যুদ্ধের নিয়ম ভঙ্গ করে আহ রুস্তম যখন দেখছে সোহরাবের সাথে সে আর পারছে না, যুদ্ধের যে কৌশল বা যুদ্ধের যে প্রোটোকল এটা ভঙ্গ করে সে সোহরাবের গায়ে তলোয়ার বসিয়ে দিচ্ছে, সোহরাব এখন মারা যাবে। তখন সোহরাব হুমকি দিয়েছে যে তুমি একটা কাপুরুষ, তুমি দেখো বাপের হাতে ছেলে মরছে কিন্তু কেউ জানে না এখন এরা বাপ ছেলে, তুমি একটা কাপুরুষ, আমি তোমাকে যুদ্ধের প্রোটোকল মানে যুদ্ধ করবা যুদ্ধের মতো, তুমি যুদ্ধের যে নিয়ম মানে কিছু নিয়ম আছে না, ধরো বক্সিং করতে গেলে তুমি ওই যে তুমি ধরো তুমি লাথি মারতে পারবে না, বলছি ফর এক্সাম্পল, ঠিক আছে, এরকম সেই নিয়মটা ভঙ্গ করেছে, যে সে বলেছে যে আমার বাপ হচ্ছে অমুক, ঠিক আছে, তুমি যে আমাকে এভাবে মারছো এটা আমার বাপ জানবে। এবং যখন রুস্তম যখন জানবে তখন রুস্তমের হাত থেকে তোমার কোনো ছাড়া নাই। এখন এখন বুঝতেই পারছো, এই কথা যখন রুস্তম শুনেছে তখন সে বুঝেছে যে নিজের ছেলেকে নিজে খুন করেছে যুদ্ধের নিয়ম ভঙ্গ করে, এবং যখন সে ওই সৌরভকে ধরতে গেছে ততক্ষণে সৌরভ মারা গেছে। হুম, এই হচ্ছে ট্র্যাজেডি। কথাটা বুঝে গেছে? এত বড় বীর সমস্ত পৃথিবী দখল করে এসে তার নিজের ছেলে মারা গেছে নিজের হাতে। এটা ঠিক মানে নাটক না, এটা এক ধরনের। হ্যাঁ, মোনা বলো। স্যার, আমরা এই সৌরভ বুঝতাম হচ্ছে আমাদের যে কোনো ক্লাসে মানে 6 to 10 যে কোনো ক্লাসের আনন্দ পাঠ বই পড়েছিলাম স্যার। আচ্ছা আচ্ছা, এই জন্যই আনন্দ পাঠ বইতে হয় কি গল্পটা অনেক চেঞ্জ হয়। স্যার আবার অনেক আমি করে দেয়া আছে ওখানে। হুম হুম, আনন্দ পাঠ থেকে আমি দেখি নাই কেমন, কিন্তু স্যার আনন্দ গল্প পাঠটা ইংলিশ বইতে ছিল স্যার এটা। বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে থাকে, তোমাদের পড়ার কথা, মানে মিস হওয়ার কথা না। লাইক স্যার কোথাও একটা ছিল স্যার, ঠিক মনে নেই হ্যাঁ আমার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি পড়েছিলাম বোধহয় আমার ছোট ভাইয়ের কোনো ক্লাস টেক্সটের বইতে, আমাদের ছিল না। আর কমেডি হলো, এটা গেল ট্র্যাজেডি, কমেডি হচ্ছে কোনো একটা সাধারণত সমাজের কোনো একটা অনৈতিক ব্যাপার, দুর্নীতিমূলক ব্যাপার, সেটার প্রতি হাস্যরসাত্মক ভাবে ব্যঙ্গ করা হয়, নিন্দা করা হয় কমেডির মধ্যে। হুম, নাটক যদি বড় হয় সেটা পূর্ণ নাটক, আর যদি নাটক ছোট হয় সেটাকে বলে নাটিকা বা একাঙ্কিকা। নাটক কতগুলো অঙ্কে ভাগ করা হয় এবং একটা অঙ্কের মধ্যে অনেকগুলো দৃশ্য বা সিন থাকে। অঙ্ক ভাগ করে কেন? আমরা তো মানে অধ্যায়ে ভাগ করি কেন? বোঝাবার জন্য যে এটুকু হচ্ছে এক ধরনের বিষয়। তো এটুকু হচ্ছে একটার সাথে আরেকটা সম্পর্কিত ঘটনা। ওইটাকে দেখাবার জন্য অঙ্কে ভাগ করে। না হলে দর্শক বুঝতে পারে না ঘটনা কোনটার সাথে কোনটা রিলেটেড। ঠিক আছে? এইভাবে আমরা জিনিসটাকে ভাগ করে নিই। যেভাবে সিরিয়ালে যেমন পর্ব ভাগ করা হয়, হ্যাঁ? পর্ব ভাগ করার একটা কারণ আছে না? ওইরকম। তো বাংলাদেশে ১ম নাটক অভিনয়, সুতরাং নাটকের সাথে আমাদের মঞ্চের একটা বড় সম্পর্ক রয়েছে। নাটক বাংলাদেশে ১ম অভিনীত হয় ১৭৯৫ সালে একজন রাশিয়ান নাট্যকার যার নাম হচ্ছে হেরাসিম লেবডফ। তিনি ১৭৯৫ সালে কলকাতায় এসে বেঙ্গল থিয়েটার নামে একটা থিয়েটার প্রতিষ্ঠা করেন এবং লাভ ইজ দ্য বেস্ট ডক্টর আর দি ডিসগাইজ নামে দুটো নাটক তিনি এদেশীয় পাত্রপাত্রী দ্বারা মঞ্চস্থ করেন। এরপর আরো অনেকে মোটামুটি বলতে পারি যে মৌলিক নাটক রচনা করেছেন, কিন্তু সেই নাটকগুলো খুব বেশি মানে চমৎকার হয় নাই, এটা বলবো আমরা। আমরা বলবো যে বাংলা সাহিত্যে নাটকটা একটা স্থির রূপ পায়, মানে ওই নাটকের যে মানে অর্থকরী দিকটা, যে মঞ্চ রঙ্গ, তখন ওই নাটক থিয়েটারকে বলছে রঙ্গশালা বা রঙ্গালয়, হ্যাঁ, মানুষ যাবে ওখানে দেখতে, ঠিক আছে? দেখবা যে একটা বস্তা পচা সিনেমাও বেশ লাভ করে, হ্যাঁ, কারণ হাতে কিছু টাকা থাকলেই লোকজন সিনেমা হলে গিয়ে একটু সময় কাটিয়ে আসে, বুঝো নাই? তো আহ, ওই রঙ্গালয়ে সবাই যাবে, ফলে নাটক লেখার একটা প্রবণতা তৈরি হয়। মোটামুটি একটা স্থির এবং একটা ভালো নাটক, উন্নত মানের নাটক প্রথম লিখেছিলেন রামনারায়ণ তর্করত্ন ১৮৫২ সালে, কুলীন কুল সর্বস্ব। ১৮৫৪ সালে কুলীন কুল সর্বস্ব। এই কুলীন কুল সর্বস্বটা লেখা হয়েছিল স্বতঃস্ফূর্ত ভাবে না। রংপুরের একজন জমিদার তিনি ৫০ টাকা পুরস্কার ঘোষণা করেছিলেন কুলীন কুল সর্বস্ব নামে নাটক লেখার জন্য। অনেকে লিখেছে, পুরস্কার পেয়েছে রামনারায়ণ। সেই থেকে তিনি অনেকগুলো নাটক লিখেছেন। বেনি সংহার, রত্নাবলী, তার আহ, নবনাটক নামটার কথা মনে রেখো, সমাজের দুর্নীতির প্রতি কটাক্ষ করে রামনারায়ণের শ্রেষ্ঠ নাটক বা শ্রেষ্ঠ প্রতিভা তার প্রতিভার শ্রেষ্ঠ স্বাক্ষর বলা যায় নবনাটক। তার একটা নাটক রয়েছে রত্নাবলী। এই রত্নাবলী নাটকটার সাথে আমাদের বাংলা সাহিত্যের একটা বিরাট ঘটনা জড়িত।
মাইকেল মধুসূদন, আমরা এখনো মধুসূদন সম্বন্ধে পড়ি নাই। এখান থেকে শুরু করলাম মধুসূদন নিয়ে পড়া। কেন মধুসূদনের মাঝে পড়ি নাই? মধুসূদনকে পড়তে হবে একটু অনেক ভাবে। মধুসূদন জীবনে ধরো 5টা কাব্য লিখেছেন, 5টা কাব্য লিখেছেন 5 ধরনের, এবং তার আগে বাংলা ভাষায় ওই কাব্য কেউ লেখে নাই, এবং তিনি যেটা লিখেছেন ওইটাই প্রথম, ওইটাই বেস্ট। মানে তিনি যেন দেখাবার জন্য লিখছেন নাটক কিভাবে লিখতে হয় দেখ, মহাকাব্য কিভাবে লিখতে হয় দেখ, সনেট কিভাবে লিখতে হয় দেখ। বিরাট মেধাবী ছিলেন তো। মাত্র 5 বছর ক্যারিয়ার ছিল, 5 বছরে যা করে গেছেন তা নিয়ে পিএইচডি করে কুলানো যাচ্ছে না, ঠিক আছে। এখন দেখো, মাইকেল মধুসূদন একদিন রামনারায়ণের লেখা রত্নাবলী নাটকটা দেখতে গেছেন, এবং নাটক দেখে মনে হয়েছে রামনারায়ণ তখনকার যুগের ভালো নাটক, কিন্তু বিশ্বমানের পরিপ্রেক্ষিতে রামনারায়ণকে তার মনে হয়েছে একেবারে নিম্ন শ্রেণীর। তিনি লিখেছেন, অনেক কুরাট্ট রঙ্গে মজে লোকের আরে বঙ্গে, বোঝো, অলিক কুনাট্য রঙ্গে মজে লোকে রারে বঙ্গে, নিরখিয়া প্রাণে নাহি সয়, সুধারস অনাদরে 20 বারি পান করে, তাহে হয় তনু মন ক্ষয়। বলছেন যে এইরকম, মানে মধু খেতে হয় সোনার পাত্র, এইরকম নিম্ন শ্রেণীর নাটক যদি রচনা করে বিষাক্ত পানি খাওয়ার মতো, এতে মনের কোনো উন্নতি নাই, মনের হয় অবক্ষয়। এই ধরনের আজে বাজে জিনিস দেখলে মানে মনের অবক্ষয় ছাড়া আর কোনো পথ নাই। মধু বলে জাগো মাগো বিহুস্থানে এই মাগো, সুরসে প্রবৃত্ত হোক তব তনয় নিচয়। মধু বলে জাগো মাগো, নিজের প্রচার নিজেই করছেন যে মধু এখন নাটক লিখবে, তো মধু বলে জাগো মাগো, সবাই মধুর নাটক দেখো, যাতে করে নাটকের রস কিরকম সেটা আহ সেটা এক পরিপূর্ণরূপে আত্মস্থ হতে পারে। 1859 সালে তিনি প্রথম নাটক লিখলেন শর্মিষ্ঠা। হুম, এই শর্মিষ্ঠা নাটকটা তার শ্রেষ্ঠ না, কিন্তু প্রথম সার্থক বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক হচ্ছে শর্মিষ্ঠা। এরপরে তিনি পৌরাণিক কাহিনীতে লিখেছেন 1860 সালে পদ্মাবতী, ঐতিহাসিক কাহিনীতে 1861 সালে লিখেছেন কৃষ্ণকুমারী, এবং সামাজিক বিষয়বস্তু নিয়ে দুটো প্রহসন লিখেছেন। প্রথম প্রহসন বাংলা সাহিত্যের 1860 সালে একেই কি বলে সভ্যতা, 1861 সালে বুড়ো শালিকের ঘাড়ে রোগ। মনে রাখতে হবে, আহ পদ্মাবতী আমরা কোথায় পেয়েছিলাম? পদ্মাবতী ছিল ওই যে তোমার মালেক মোহাম্মদ জায়সির যে পদুমাবত কাব্য, হ্যাঁ, সংস্কৃত ভাষায় লেখা, সংস্কৃত না ফার্সি ভাষাতে লেখা যেন, সেটা অনুবাদ করেছিলেন মহাকবি আলাওল। সেই ওই একই পদ্মাবতীর কাহিনী নিয়ে তিনি নাটক লিখেছেন। আর কৃষ্ণকুমারী নাটকটা হচ্ছে রাজস্থানের রাজকুমারীকে নিয়ে লেখা। এই কৃষ্ণকুমারী নাটকের এই নাটকের মধুসূদনের কাব্য সাহিত্য বা মধুসূদনের সৃষ্টি সাহিত্য এগুলো কিন্তু নাম এবং সাল সহ মনে রাখতে হবে, ঠিক আছে, এটা যেন মাথায় থাকে। মধুসূদনকে নাম এবং সাল সহ মনে রাখতে হবে। এই কৃষ্ণকুমারী আহ এর সাথে রাজস্থানের উপর লেখা টড নামে একজন ব্যক্তি, যার নাম হচ্ছে উইলিয়াম টড, তিনি রাজস্থান নিয়ে বই লিখেছেন। ওই বই থেকে রাজস্থানের বর্ণনা পড়ে তিনি এই কাহিনীটা লিখেছেন। এই বইটার নামও মনে রাখতে হবে। রিজিয়া বলে ইসলামিক একটা নাটক তার ছিল, যেটা অসমাপ্ত শেষ হয় নাই। দুটো প্রহসন ছিল, একে কি বলে সভ্যতা। এখানে তোমার যারা ওই আধুনিকতার নামে উচ্ছৃঙ্খলতা জড়িয়ে পড়ছিল তাদেরকে ব্যঙ্গ করা হয়েছে। আর বুড়ো শালিকের ঘাড়েরও একজন অত্যন্ত মধ্যবয়স্ক বা তার চেয়েও বেশি বয়সের মানুষ, তার যে যৌন অসততা, এইটাকে চিত্রিত করা হয়েছে এখানে। দীনবন্ধু মিত্র, উনি 1860 সালে প্রকাশ করেছিলেন নীল দর্পণ। তখন বস্ত্রশিল্পের বিকাশের জন্য ব্রিটিশরা এদেশের চাষিদেরকে বিনামূল্যে বা নানান রকম অকথ্য অত্যাচারের মধ্যে দিয়ে, যা ভদ্র সমাজে বলা যায় না, এমন অত্যাচারের মধ্য দিয়ে তারা নীল চাষ করিয়ে নিয়ে যেত। এই অত্যাচারকে তুলে ধরেছে নীল দর্পণ, মানে এই নাটকটা যেন এই নীল চাষে যত অত্যাচার হয় তার দর্পণ। এর দিকে তাকালে তার নীল চাষীদের সমস্ত অত্যাচারের বর্ণনা পাওয়া যাবে, ঠিক আছে। ভূদেব চৌধুরী বলছেন যে করুণ থেকে করুণতম, বিভৎস থেকে বিভৎসতম চিত্র নীল দর্পণে অঙ্কিত হয়েছে। হ্যাঁ, নাটক হিসেবে নাটক যেমন হওয়া উচিত, নাটক হিসেবে এটা খুব সার্থক হয় না। কিন্তু ওই সময় রাজনৈতিক পটভূমিতে নীল দর্পণের ভূমিকা ছিল মানে ভিত্তি কাঁপানো, এটা মনে রাখতে হবে। হ্যাঁ, যেভাবে তিনি নীলকরদের মানে নোংরা দিকগুলো তুলে এনেছিলেন, এটা কিন্তু ব্রিটিশ সরকারকে নাড়া দিয়ে গেছিল, ব্রিটিশ সরকার পর্যন্ত এটা পৌঁছেছিল, এটা মনে রাখতে হবে, ঠিক আছে। পরবর্তীতে যেহেতু নাটক রচনার খুব বেশি দক্ষতা নাই, তিনি আর বেশি নাম নাম করেছেন, কিন্তু খুব ভালো নাটক তিনি লেখেন নাই। তার আরেকটা বিখ্যাত নাটক হলো সধবার একাদশী আর বিয়ে পাগলা বুড়ো। হুম,
এটাও ওই মধুসূদনের অনুসরণে লেখা। এরপরে আরেকজনের নাম মনে রাখবা। এরা তো মানে লিখেছেন টুকটাক নাটক। গিরিশচন্দ্র ঘোষ প্রফেশনালি নাটক লিখে ৭৫টা নাটক লিখেছেন। সুতরাং বুঝতেই পারছো তার হাতে বাংলা নাটকগুলো একটা চরিত্র দাঁড়িয়ে গেছে, যেহেতু তিনি ৭৫টা নাটক লিখেছেন। তার নাটকের নামে খুব বেশি যাব না, এত নাটক তার তুমি এটা পড়ে পোষাতে পারবে না। ঠিক আছে। মীর মশাররফের ২টা নাটক, বসন্ত কুমারী নাটক, জমিদার দর্পণ মনে রেখো, তার ৪টা নাটক এবং ৪টা প্রহসন আছে। বসন্ত কুমারী নাটক, জমিদার দর্পণ, এর উপায় কি এটা একটু মনে রাখবা। ঠিক আছে। হুম। বসন্ত কুমারী নাটকে ইন্দ্রপুরের রাজা, তার স্ত্রী মারা গেছে, রাজপুত তার নিজের ছেলের বয়সী একটি মেয়েকে সেদিন বিয়ে করেছেন। তো সেই মেয়েটি তো অবশ্যই এই বৃদ্ধের প্রতি কোনো রকম অনুরক্ত নয়। সে ওই তার যে রাজপুত্র, মানে তিনি এখন যার সৎ মা, তার প্রতি তিনি প্রেম নিবেদন করেছেন এবং রাজপুত্র সেটা প্রত্যাখ্যান করেছে। সেই থেকে ওই মহিলা ষড়যন্ত্র শুরু করেছে এবং একে একে রাজ পরিবারের সবাই মারা গেছে। এইটা ছিল এই তোমার বসন্ত কুমারী নাটকের মানে নাটকটার নাম হচ্ছে বসন্ত কুমারী নাটক। বসন্ত কুমারী না, কিন্তু বসন্ত কুমারী নাটক, এটি নাটকের নাম, মনে রেখো। এরপরে অনেক নাট্যকার আছেন, আমরা অত দূরে যাব না। রবীন্দ্রনাথ তো বোঝেই, নাটক লিখেও তিনি একই রকম নাটকের মধ্যে মহত্ত্ব নিয়ে এসেছেন। প্রথম নাটক হচ্ছে বাল্মীকি প্রতিভা, এই নামটুকু শুধু মনে রেখো। রবীন্দ্রনাথের মধ্যে আর যাবো না, মধুসূদন বললাম বেশি করে। তাহলে এইখানে আমরা আজকে নাটকটা শেষ করতে পারি।